উদ্দেশ্য প্রণোদিতভাবে সাকিবকে হয়রানি করলে দেশের ক্রিকেটের জন্যই ক্ষতি মত সুজনের। বললেন সম্প্রতি মামলা সহ নানা কারণে প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন অলরাউন্ডার। সাকিব আমরা তো জানি সে বিশ্বসেরা, যতদিন ও ফিট থাকবে আমরা ওকে ঠিকমতো খেলতে দিই তাহলে এটা বাংলাদেশের জন্যই ভালো। সফলতা ছাড়াই 11 বছর ধরে অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিবের চেয়ার দখলে রেখেছেন শাহেদ রেজা। ক্রীড়াঙ্গনকে বাঁচাতে পদত্যাগের দাবি ক্রীড়াবিদ ও সংগঠকদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের হাওয়া লাগলেও বহাল তবিয়তে দায়িত্বে আছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উল্লেখযোগ্য কোনো সফলতা না থাকলেও দীর্ঘ 11 বছর ধরে বিওএর মহাসচিবের চেয়ার দখল করে আছেন তিনি। এবার উঠেছে তার পদত্যাগের দাবি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম মেনে স্বেচ্ছায় শাহেদ রেজার পদত্যাগ করা উচিত বলে মনে করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানা। দেশে ক্ষমতার পালাবদলের পর সংস্কারের দাবিতে উত্তাল ক্রীড়াঙ্গন। রাজনৈতিক প্রভাবে যারা দীর্ঘদিন কুক্ষিগত করে রেখেছিল বিভিন্ন ফেডারেশনের শীর্ষ পদগুলো একে একে বিদায় নিচ্ছেন সবাই। তবে সেখানেই ব্যতিক্রম বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বহাল তবিয়তে এখনও বিওএর মহাসচিবের দায়িত্বে আছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ কামালের বন্ধু ও শেখ পরিবারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে 2013 সালে প্রথমবারের মতো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিবের পদে বসেন শাহেদ রেজা। এরপর বিওতে তৈরি করেন নিজস্ব সিন্ডিকেট, যার ফলে মহাসচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দুবার। অর্জনের মাপকাঠিতে মহাসচিব হিসেবে সফল বলা যাবে না শাহেদ রেজাকে। দীর্ঘ 11 বছর ধরে ক্ষমতায় থাকার পরও তার অধীনে আসেনি কোনো সফলতা, বরং অলিম্পিক, কমনওয়েলথ গেমস সহ বিভিন্ন ইভেন্টে অ্যাথলিটদের ব্যানারে ফেডারেশন কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে সমালোচিত হয়েছে তার কমিটি। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে নির্দিষ্ট কিছু ফেডারেশনকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। দেশ সংস্কারের সময়ে দেশের এই শীর্ষ ক্রীড়া সংস্থায় পরিবর্তন দেখতে চান সংগঠকরা। আমি যখনই ভাববো যে আমার এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, কেউ দাঁড়াতে আসবে না, উপর লেভেলে অর্ডারে হোক বা কোনো কিছুতে হোক সাহসী পাবে না কেউ দাঁড়াতে, এটা কিন্তু খুব ভালো কথা না। যে আমি কম্পিট করছি আর একজন কম্পিট করার সাহস পাচ্ছে না, এই জিনিসটা কখনোই থাকা উচিত না। শাহেদ ভাই যেহেতু বোঝেন যে এখানে এই মুহূর্তে এক একটা কিন্তু সময় আসে মানুষের, সেটা কিন্তু সেটুক বোঝার নিশ্চয়ই শাহেদ ভাইয়ের ক্ষমতা আছেন। তো আমার মনে হয় উনি অন্যকে জায়গা করে দেবেন। 2013 সালে প্রথমবারের মতো দায়িত্ব নেওয়ার সময় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সৈয়দ শাহেদ রেজা। বিওএ মহাসচিব হওয়ার আগে হ্যান্ডবল, গলফ সহ দেশের বিভিন্ন ক্রীড়া সংস্থার অনেক কমিটিতে ছিলেন তিনি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাকিবের দোষ থাকলে শাস্তি হোক, কিন্তু তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করা হলে সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্যই ক্ষতি, এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার মতে এসব কারণে মাঠের পারফরমেন্স ভালো হচ্ছে না সাকিবের। এদিকে সাকিব আশা পূরণ করতে না পারলেও মিরাজ মুগ্ধ করেছেন সবাইকে। সুজনের মতে সাকিবকে টপকে যাওয়ার মতো সামর্থ্য আছে এই অলরাউন্ডারের। রাজনীতির সাথে খেলাধুলাকে এক করা ঠিকও না, আবার খেলোয়াড়দেরও উচিত না খেলা অবস্থায় রাজনীতি করা। নায়ক থেকে খলনায়ক, 22 গজে তার বিশ্বসেরা অলরাউন্ডারের উপাধি ক্রিকেটে বাংলাদেশের স্ট্যান্ডার্ড উঁচুতে নিয়েছে নিঃসন্দেহে। কিন্তু রাজনীতির অপরিচ্ছন্ন ময়দানে নেমে বিতর্কিত হয়েছেন জাতীয় দলের অনেক জয়ের মূল চরিত্র, দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অন্য নেতাদের মতো ক্ষোভের আগুনের আঁচ লাগছে তার গায়েও। তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলাও। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না সাকিব। আওয়ামী নিপীড়নের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল কিনা তাও নিশ্চিত করে বলা যায় না। তার মতো ক্রীড়া ব্যক্তিত্বকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আরও ভালোভাবে সব খতিয়ে দেখা উচিত। রাজনৈতিক প্রতিহিংসার শিকার যাতে না হন সেটা খেয়াল রাখার পরামর্শ খালেদ মাহমুদ সুজনের। সামনেই যে ভারত সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যালেঞ্জ রয়েছে টাইগারদের। সাকিব যদি কোনো অন্যায় করে থাকে সেটার বিচারও হোক, বা র্যাশ ক্রিকেটার সাকিব আমরা তো জানি সে বিশ্বসেরা। তো যতদিন ও ফিট থাকবে, ওর আমরা ওকে ঠিকমতো খেলতে দিই তাহলে এটা বাংলাদেশের জন্যই ভালো। কিন্তু আপনি অন্যায় না করে যদি ওর উপরে অন্যায়ের প্রেশারটা চাপিয়ে দেন বা
হ্যাঁ, ও মাত্র কয় মাস আগেই তো এমপি হয়েছিল। মানে এটা তো পার্লামেন্ট হচ্ছে কয়েকদিন আগে সেই ইলেকশন জিতেছে বা হোয়াট এভার সেটা জিতেছে। তো ও তো আসলে এর মধ্যে ক্রিকেটই খেলেছে, এর মধ্যে তো ঢুকতেই পারে নাই। মাঠের বাইরের নানা ঝামেলায় চাপে সাকিব, মাঠেও তার প্রভাব স্পষ্ট। ব্যাটে রান নেই, বোলিংটাও হচ্ছে না আপ টু দ্য মার্ক। এখান থেকে কি আর ঘুরে দাঁড়াতে পারবেন তিনি? এ যেন এক বড় প্রশ্ন। সাকিব আমরা সবসময় বলি মেন্টালি ইজ ভেরি টাফ বয়, বাট সব টাফের একটা লিমিট আছে আসলে। আমি জানি না এই লিমিটটা ক্রস করে গেছে কিনা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ভারতের ব্যাটিং লাইন আপ পাকিস্তানের মতো না হলেও তাদেরও দুর্বলতা আছে, সেই জায়গা খুঁজে বের করে পেসারদের নিয়ে কাজ করা হচ্ছে, জানিয়েছেন বাংলাদেশ টাইগার্সের বোলিং কোচ তারেক আজিজ খান। মুস্তাফিজ, তাসকিন, ইবাদত, শরীফুল, হাসান, তানজিম সাকিব, নাহিদ রানা। টাইগারদের ন্যাশনাল সার্কিটে এক ঝাঁক পেসার। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করার নেতৃত্ব দিয়েছে পেসাররাই, যাদের প্রস্তুত করার পেছনে বিশেষ ভূমিকা ছিল দেশি কোচদের। পাকিস্তান সিরিজের আগে রাজনৈতিক অস্থিরতার জন্য বিদেশি কোচরা যখন কাজ করার সুযোগ পাচ্ছিল না, তখন পেসারদের নিয়ে কাজ করেছেন জাতীয় দলের সাবেক পেসার ও কোচ তারেক আজিজ। হাসান মাহমুদের বোলিং বৈচিত্র্য, নাহিদ রানার সাফল্য, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে নিখুঁতভাবে কাজ হয়েছে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। রংপুরে টি20তে ব্যাক করি, আমরা ওকে কাজ করেছিলাম স্ন্যাপটা ব্যাক করানোর জন্য। যখন আমি কাজ করেছি রংপুরে ওর সাথে, কারোর সাথে যদি আমি লড়াই করতে যাই তাহলে আমার স্ট্রেন্থটা নিয়ে লড়তে হবে। তো সেই জায়গায় নাহিদ আমাদের এক্সক্লুসিভ, আমরা জানি যে ও স্ট্যান্ড দিয়ে পিছনে নিতে পারবে, বাট সামহাও একটা বলার দরকার যে সামনে থেকে সুইং করে বেরোতে পারবে। দেন আমি একজনকে দিয়ে পিছনে ঠেলে নিয়েছি, আর একজনকে দিয়ে আমি সামনে আনানোর চেষ্টা করছি। সামনে ভারতের বিপক্ষে টেস্ট ও টি20 সিরিজ। আসন্ন সফর সামনে রেখে পাকিস্তান সিরিজের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন চলছে। টিম ইন্ডিয়ার বিপক্ষে সিরিজে চ্যালেঞ্জ আরও বেশি টাইগারদের। ভারতের দুর্বলতা খুঁজে সে অনুযায়ী পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তারেক আজিজ। দেশি কোচরা কিন্তু কিছুটা নেগলেক্ট হয়ে আসছে এবং আই হোপ যে এই চেঞ্জটা খুব কুইক আসবে। যে আমাদের কিন্তু অনেক ক্যালিবার কোচ রয়েছে। হাতুড়া যে প্ল্যানিং করে, তার প্ল্যানিং ওয়াজ সো গুড। আমাদের যদি কোনো কোচ তার সাথে থেকে এই প্ল্যানিংটা জানতে পারতো, তাহলে ইন দ্য ফিউচার রানে যদি হাতুড়া নাও থাকে, তাহলে আমরা ওই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারতাম। বরাবরই জাতীয় স্তরে খারাপ সময় কাটালে ঘরোয়া কোচদের দ্বারস্থ হন ক্রিকেটাররা। নিজেদের সমস্যা নিয়ে সমাধানে দেশীয় কোচদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ক্রিকেটাররাও। তবে সেই তুলনায় কৃতিত্ব কমই পান তারা। ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপটা আছে, আমরা জানি যে তারা অনেক বেশি স্কিলফুল। কোন প্লেয়ারটা কিভাবে আমরা তাদেরকে আটকাতে পারি টি20 ফরম্যাটে, আমরা তাদেরকে নিয়ে কিন্তু তথ্য নিচ্ছি এবং আমরা জানি যে তাকে কাকে কিভাবে আটকাতে হবে। তো সেই জায়গাটায় আপনার আসলে পার্টিকুলার কাজ করা হবে। টেস্ট ও টি20 বিবেচনায় ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে কাজ করা হচ্ছে বলেও জানান তারেক আজিজ। সেই জায়গাটায় আমাদের প্লেয়ারকেও আমরা চাই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। যারা দেশের হয়ে খেলেছেন, সাফল্য এনেছেন, তাদের যেন হেনস্থার শিকার হতে না হয়। সাকিব মাশরাফির প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ছাত্র জনতার অভ্যুত্থানের অংশ না হওয়া এবং আওয়ামী লীগের হয়ে বিতর্কিত নির্বাচনে অংশ নেয় তাদের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও মনে করেন দেশের একমাত্র সাফজয়ী অধিনায়ক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, যিনি একসময় ফুটবল মাঠ দাপিয়েছেন, দেশকে দিয়েছেন সর্বোচ্চ সাফল্য। তবে সেই আমিনুল হককে কিন্তু একটা সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছিল, যার ফলে তাকে বহুবার যেতে হয়েছে জেল হাজতে। তবে সেই আমিনুল হক এখন মুক্ত এবং একই সঙ্গে তিনি ক্রীড়াঙ্গনের সংস্কার নিয়ে কথা বলছেন। আমাদের সঙ্গে আছেন আমিনুল হক, তার কাছে জানবো যে ক্রীড়াঙ্গনের যে সংস্কারের কথা চলছে এবং সম্প্রতি যিনি ক্রীড়া উপদেষ্টা হয়েছেন বারবার একটা কথা বলছেন যে ক্রীড়াঙ্গনের সংস্কার করতে চান। তার কাছ থেকে জানতে চাইবো যে সংস্কারটা কেমন হলে ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হবে এবং একই সঙ্গে দীর্ঘমেয়াদে লাভবান হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। আমিনুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আমরা দীর্ঘ যে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং স্বাধীন বাংলাদেশে মুক্ত আকাশে মুক্ত বাতাসে আজকে মানুষ তার মতামত প্রকাশ করতে পারছে। এবং আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ গত 17 বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে শুরু করে যে সকল প্রতিষ্ঠানে সর্বোচ্চ পরিমাণে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে, আমরা চাই এই বাংলাদেশে এখন থেকে যেই জনগণের যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই নতুন বাংলাদেশে
ক্রীড়াঙ্গনে যাতে কোনো রাজনৈতিককরণ কোনো দলীয়করণ করা না হয়, এবং সেটার জন্য আমি কথা বলছি, পাশাপাশি আমাদের যারা ক্রীড়া সংগঠক রয়েছেন তারা কথা বলছেন, এবং আমাদের তরুণ ক্রীড়া উপদেষ্টা তিনিও বারবার কথা বলছেন, তার সাথে আমার কথা হয়েছে। আমরা চাই যে কোনো বিশেষ দলকে কোনোভাবেই সুযোগ না দিয়ে আমরা চাই যে সকলে মিলে, এবং যেখানে গত 17 বছরে আমাদের যারা ক্রীড়া সংগঠক বঞ্চিত ছিলেন, যারা মাঠের ক্রীড়া সংগঠক ছিলেন, যারা কোনো দলের সাথে জড়িত না, আমরা চাই সেই লোকগুলিকে আমরা আবার সামনের দিকে এগিয়ে এনে এবং সুন্দরভাবে যাতে তাদের হাতে দায়িত্বটি বুঝিয়ে দিয়ে যাতে আমরা বাংলাদেশের ক্রিকেট বোর্ড বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন, অন্যান্য ফেডারেশনগুলি বলেন, অলিম্পিক বলেন বা ক্রীড়া পরিষদ বলেন, কারণ আওয়ামী সরকার তার যে স্বৈরাচারী মনোভাব এদেশের মানুষের উপরে ছিল, সেই স্বৈরাচারী মনোভাব কিন্তু ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সব জায়গাতেই ছিল তাদের। আওয়ামী সরকার যেভাবে স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছে, আমরা চাই ঠিক তার অপোজিট, তার উল্টোটা করতে চাই। সেটা হচ্ছে যে এইসব প্রতিষ্ঠানে কখনোই যাতে আর কোনো দলীয়করণ করা না হয়, রাজনৈতিকরণ করা না হয়, কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠানের নিজস্ব গতি রয়েছে, নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে, সেই গতিতেই তারা চলবে। আপনার এই রুমে দেখছি আপনার হাতে অনেক ট্রফির হাতে ছবি, আপনার এই হাতে হাতকড়া পরানো হয়েছিল এবং আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে দীর্ঘদিন, গত বছর নভেম্বর আমি যদি ভুল না হয়ে থাকে, আপনাকে গ্রেফতার করা হয়। প্রায় 3 মাসেরও বেশি সময় আপনি জেল খেটেছেন এবং সেই সময় আপনার হাতে হাত করা পরে এরকম ছবি কিন্তু আমরা দেখেছিলাম, মানুষের মধ্যে নাড়া দিয়েছিল যে আপনি বাংলাদেশকে, ফুটবলকে সর্বোচ্চ যে সফলতা এখন পর্যন্ত যেটা পেয়েছে সেটা এনে দিয়েছেন। যেই হাতগুলো দিয়ে আপনি গোল বার রক্ষা করেছেন, গোল আটকেছেন, প্রতিপক্ষের শট রক্ষা করেছেন, সেই হাতে হাত করেছিল। রাজনীতি করতে গেলে আমার নামে মামলা হতেই পারে, বাট সেটার একটা নিয়মের ভিতরে থেকে। কিন্তু যেইভাবে বারংবার আমাকে মামলা দেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাকে নির্যাতন করা হয়েছে, সেটি নিয়ে আসলে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বা স্বৈরাচারী যে মনোভাব শেখ হাসিনা সরকারের ছিল, সেটা নিয়ে আমি খুব বেশি অবাক হইনি। বাট আমার কাছে যেটি মানে অবাক করা বিষয় ছিল যে একজন বাংলাদেশের একজন ক্রীড়াবিদ হিসেবে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য আমার মতো একজন ক্রীড়াবিদকেও একচুল পরিমাণও ছাড় দেননি। এবং আমি তো আমার দেশের মানুষের জন্য কথা বলেছি, আমি আমার দেশের গণতন্ত্রের জন্য কথা বলেছি, আমি মানুষের ভোটের অধিকারের জন্য কথা বলেছি। তো সেই কথা বলতে গিয়ে দেখা গেছে যে আমাকে বারংবার হামলা, মামলার, জুলুমের শিকার হতে হয়েছে। বাট আমি মনে করি যে দেশের মানুষের জন্য এই যে জেল খেটেছি বা দেশের মানুষের অধিকারের জন্য জেল খেটেছি, হাসিনার যেহেতু পতন হয়ে গেছে, এখন ওই জেল খাটাটা বা ওইটা আমার কাছে এখন বড় বিষয় না, কারণ ওই কষ্টটুকু সহ্য করার মতো আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছিল, শক্তি দিয়েছিল। তা আমার কাছে এটি ভালো লাগার জায়গা যে শেখ হাসিনার পতন হয়েছে। আমি চাই যে বাংলাদেশে যাতে কোনো ক্রীড়াবিদ বা যারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার হোক, ফুটবলার হোক, যেই হোক না কেন, এই ধরনের হয়রানির শিকার হোক, এটা আমরা কখনোই চাই না। বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে নতুনভাবে এবং মুক্ত আকাশে, মুক্ত বাতাসে আমরা আজকে স্বাধীন মতামত প্রকাশ করতে পারছি। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারাও কিন্তু দীর্ঘদিন এই স্বৈরাচারী মনোভাবের কারণে আপনারা কিন্তু কথা বলতে পারেন। সত্য কথা বলতে গেলে আপনাদের নামে মামলা হয়েছে, হামলা হয়েছে, বিভিন্নভাবে আপনারা জুলুমের শিকার হয়েছে, চাপ প্রয়োগ করা হয়েছে যে এই নিউজ করা যাবে না, এটা করা যাবে না, বাধ্যবাধকতা ছিল। কিন্তু বর্তমানে কিন্তু স্বাধীন বাংলাদেশে আপনারা স্বাধীন, আপনারা আপনাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারছেন। আমরা এখন সত্য কথা বলতে পারছি, আমরা স্বাধীন মতামত প্রকাশ করতে পারছি। তো এই স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমাদের এটা। আমরা জানি সাকিব মাশরাফিকে অনেকে পছন্দ করত, তাদের খেলোয়াড় তারা যে কীর্তি করেছে খেলার মাঠে এসবের জন্য, কিন্তু সেন্টিমেন্ট বা এখন তাদের অবস্থান, তাদের এই গত কয়েক মাসে যে আন্দোলন হয়েছে জুলাই থেকে, সে আন্দোলনে তাদের অবস্থান এবং বিভিন্ন কারণে তাদের প্রতি মানুষের সে ভালো লাগাটুকু নেই। সাধারণ মানুষ যারা তাদেরকে বছরের পর বছর সমর্থন করেছে, ভালোবেসেছে, তাদের প্রয়োজনে পাশে পায়নি, তাদেরকে উচিত জনসম্মুখে এসে ক্ষমা প্রার্থনা করা। তারা যে ভুল করেছে সেই ভুলটি অবশ্যই জাতির সামনে এসে তাদের স্বীকার করা উচিত যে আমরা এই ধরনের একটি স্বৈরাচার সরকারের সাথে আমাদের যাওয়া উচিত হয়নি, এবং সেই ভুলটি যদি তারা স্বীকার করে তাহলে হয়তো জাতি তাদেরকে ক্ষমা করে দিবে। আর না হলে আসলে তাদের যে বিষয়টি আসলে এখন প্রত্যেকটি মিডিয়াতে আমরা দেখছি বা আলোচনা হচ্ছে যে আসলে সাকিবের নামে মামলা হয়েছে বা মাশরাফির নামে এখন পর্যন্ত মামলা হয়েছে কিনা আমি জানি না। সো দ্যাট আমরা চাই যে একজন ক্রীড়াবিদকে যাতে কোনোভাবে হয়রানি করা না হোক, কারণ যেহেতু মামলা হইলেই কিন্তু সে
অপরাধী হয়ে গেল না বা তার অপরাধ নিশ্চিত হয়ে যায়নি, তাই না? তো সেটা আমরা চাই যে আমাদের সাথে, বিশেষ করে আমার সাথে গত 15-17 বছরে যে জুলুমের নির্যাতন, যে হামলা মামলা বা যেভাবে আমাকে গুলি করা হয়েছিল আপনারা সবাই দেখেছেন, হ্যাঁ, এবং যেভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে এবং লাস্ট যে এই আন্দোলনের জনগণের যে আন্দোলন, সেই 20শে জুলাই আমাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি 6ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের দিন আমি সহ আমাদের যারা নেতৃবৃন্দ আছে সকলেই আমরা মুক্ত হয়েছি। তা আমরা চাই না যে এই যে জুলুম নির্যাতন আমার সাথে হয়েছে, ভবিষ্যতে আমার মতো কোনো ক্রীড়াবিদ যারা বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনছে তাদের সাথে এই ধরনের তারা কোনো হয়রানির শিকার হোক, সেটা আমি কখনোই চাই না। এবং আমি চাই যে তাদের উচিত, তাদের যদি বিবেকবোধ থাকে, অবশ্যই তারা যে ভুল করেছে সেই ভুলটি তাদের জাতির সামনে স্বীকার করা উচিত। তাহলে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ যেহেতু সাকিব মাশরাফিকে পছন্দ করে, তারা নিশ্চয়ই সাকিব মাশরাফির বিষয় বিবেচনা করবেন। অসংখ্য ধন্যবাদ আমিনুল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের সঙ্গে, যেটা বললেন যে ফুটবলকে রাজনীতিমুক্ত দুর্নীতিমুক্ত করতে পারলে নিশ্চিতভাবেই ফুটবলের সুদিন ফিরবে, একই সঙ্গে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেরও সুদিন ফিরবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। কঠিন সময় পার করছে পাকিস্তানের ক্রিকেট। বাংলাদেশের পর এবার ইংল্যান্ড সিরিজেও ভেন্যু জটিলতায় পড়েছে পিসিবি। আগামী মাসে মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডিতে 3টি টেস্ট খেলার কথা পাকিস্তান ও ইংল্যান্ডের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় দোটানার মধ্যে পড়েছে পিসিবি। শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে পুরো সিরিজটি সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কা সরে যেতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও নতুন করে জটিলতা তৈরি হয়েছে। পাকিস্তানের ক্রিকেটে শনির দশা, দুঃসংবাদ আর ব্যর্থতার বোঝায় ভারী হয়ে উঠছে তাদের কাঁধ। মাঠের খেলা কিংবা ক্রিকেট কূটনীতি সবকিছুতেই হতাশার খবর। বাংলাদেশের কাছে প্রথমবারের মতো টেস্টে হোয়াইট ওয়াশ হয়ে যেন মাটির সঙ্গে মিশে গেছে পাকিস্তানিরা। একে একে সামনে আসছে দলীয় অন্তর্কোন্দল আর বোর্ড কর্তাদের স্বেচ্ছাচারিতার অভিযোগ। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাবনাও ফিকে হয়ে আসছে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট রাইটস পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তবে ভারতের সঙ্গে সম্পর্কের বৈরিতায় আবারও বিপাকে তারা। শোনা যাচ্ছে পাকিস্তানে ম্যাচ খেলতে নিজেদের ক্রিকেটারদের এবারও পাঠাবে না প্রতিবেশী দেশটি। তাই এতদিন গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল নিয়ে ছিল জোর আলোচনা, অর্থাৎ ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আর অন্য ম্যাচগুলো পাকিস্তানে। তবে পিসিবির জন্য আরও খারাপ খবর, নতুন গুঞ্জন উঠেছে পুরো আসরই সরে যেতে পারে পাকিস্তান থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য বেশ জোর প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির ভেন্যুগুলোতে সংস্কার কাজও চালাচ্ছে পিসিবি। এর মাঝেই এমন গুঞ্জনে অস্বস্তিতে পড়েছেন বোর্ড প্রধান মহসিন নাকভি। তবে সমস্যাটা তাদেরই তৈরি। নিরাপত্তা ইস্যুতে ভাবমূর্তি অনেকটা ফিরলেও স্টেডিয়ামের সংস্কার কাজের ঢিলেমিতে সফরকারী দলগুলোকে পোহাতে হচ্ছে ঝক্কি ঝামেলা। রেনোভেশনের দোহাই দিয়েই বাংলাদেশকে 2টি টেস্ট রাওয়ালপিন্ডির এক স্টেডিয়ামে খেলিয়েছে তারা। তবে ইংল্যান্ডের ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না। আগামী মাসে মুলতান, করাচি আর রাওয়ালপিন্ডিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের 3টি ম্যাচ খেলার কথা পাকিস্তান ও ইংল্যান্ডের, কিন্তু করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে কাজ চলায় খেলতে হবে অন্য ভেন্যুতে। তবে বাংলাদেশের মতো এক ভেন্যুতে 2 টেস্ট খেলানো যাচ্ছে না ইংলিশদের। আপৎকালীন সমাধানে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ খেলানোর কথা ভেবেছিল পিসিবি, কিন্তু রাওয়ালপিন্ডির নিকটস্থ ইসলামাবাদ শহরে দ্বিতীয় টেস্টের সময় সরকারের গুরুত্বপূর্ণ সভা থাকায় সে সিদ্ধান্ত থেকেও সরে আসতে হচ্ছে। উপায় না পেয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতে খেলাতে চায় পিসিবি। তাই 3 টেস্ট খেলতে ইংল্যান্ড থেকে পাকিস্তান, আবার আরব আমিরাত, এরপর আবার পাকিস্তানে ট্রাভেলের ঝক্কি পোহাতে হবে বেন স্টোকসদের। যা নিয়ে মোটেও সন্তুষ্ট নয় ইংল্যান্ড দল। অবস্থা এমন দাঁড়িয়েছে যে পুরো সিরিজটাই সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায়। পরপর 2 সিরিজে পিসিবির এমন আচরণ ভালোভাবে নিচ্ছে না কোনো বোর্ডই, যার প্রভাব পড়তে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে। মাকসুম আলম খান, সময় সংবাদ। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কঠোর অবস্থানে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে এখন থেকে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। বর্তমানে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটাররা এই পরীক্ষায় অংশ নেবেন। লাহোরে 6 থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত চলবে ফিটনেস পরীক্ষা। প্রথমবারের মতো পাকিস্তানের মাটি থেকে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের হাস্যোজ্জ্বল ছবি বলে দেয় কতটা স্বস্তি নিয়ে দেশে ফিরেছেন শান্ত মিরাজরা।
তবে ঠিক বিপরীত চিত্র পাকিস্তানে। টাইগারদের কাছে হোয়াইট ওয়াশের পর সবকিছু নতুন করে শুরুর উদ্যোগ নিয়েছে পিসিবি, যার শুরুটা হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস দিয়ে। পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেস সমস্যা নতুন নয়। বর্তমান অনেক ক্রিকেটারের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নয় বোর্ড, তাই ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার ব্যবস্থা করেছে পিসিবি। শুধুমাত্র সে পরীক্ষায় পাশ করলেই নাম থাকবে আগামী 1 বছরের কেন্দ্রীয় চুক্তিতে। ফিটনেস পরীক্ষায় অংশ নিতে হবে বর্তমানে কেন্দ্রীয় চুক্তিতে থাকা সকল ক্রিকেটারকে। এছাড়া চুক্তির বাইরে থাকা আন্তর্জাতিক ক্রিকেটার এবং ঘরোয়া ক্রিকেটাররাও অংশ নেবেন এই পরীক্ষায়। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন মোট 27 ক্রিকেটার। ফিটনেস পরীক্ষার পর 3 সংস্করণে খেলোয়াড়দের পারফরমেন্স বিবেচনায় কমে আসতে পারে সে সংখ্যা। লাহোরে ফিটনেস পরীক্ষা শুরু হওয়ার কথা 6 সেপ্টেম্বর, যা চলবে 8 সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কার্স্টেন এবং লাল বলের কোচ জেসন গিলেস্পির অধীনে ফিটনেস পরীক্ষায় অংশ নেবেন বাবর আজমরা। এই ক্যাম্প শেষে চ্যাম্পিয়ন্স কাপে অংশ নেবেন ক্রিকেটাররা। পিসিবির কোচিং স্টাফদের ফিটনেস নিয়ে কঠোর অবস্থান নতুন কিছু নয়। এর আগেও ফিটনেস নিয়ে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছিল পিসিবি। পাকিস্তানের অনেক কোচই ফিটনেসকে গুরুত্ব দেওয়ার কথা শোনা গেছে, তবে কেউই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি। এর আগে কোচ থাকাকালীন মিসবাউল হকও ফিটনেস নিয়ে কঠোর অবস্থানে ছিলেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বপ্রণোদিতভাবে সাকিবকে হয়রানি করলে দেশের ক্রিকেটের জন্যই ক্ষতি মধুসূদনের, বলেন মামলা সহ নানা কারণে প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন অলরাউন্ডার। সাকিব আমরা তো জানি সে বিশ্বসেরা, যতদিন ও ফিট থাকবে আমরা ওকে ঠিকমতো খেলতে দিই তাহলে এটা বাংলাদেশের জন্যই ভালো। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়।